নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। বকরি ঈদে দিল্লিতে গরু উট নিধন নিষিদ্ধ করল বিজেপি সরকার। প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না। ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে পশু বলির সুপ্রিম নির্দেশ মহারাষ্ট্রে। মহুয়া মৈত্র এবং পিনাকি মিশ্রের মধ্যে বয়সের পার্থক্য কত? 5 বা 10 নয়, এত বছরের ব্যবধান। রথের আগেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে। কি কি থাকবে বক্সে? নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। বকরি ঈদে দিল্লিতে গরু উট নিধন নিষিদ্ধ করল বিজেপি সরকার। প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না। বৈদে দিল্লিতে গরু উট নিধন নিষিদ্ধ করল বিজেপি সরকার। প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না। বিজেপি শাসিত অনেক রাজ্যেই এমন নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বিগত কয়েক বছর যাবৎ রাস্তায় নামাজ পড়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দি ওয়ার্ল্ড ব্যুরো। শুক্রবার সারা দেশে কুরবানির ঈদ পালন করবে মুসলিম সমাজ। ঈদ উল আজহা বকরি ঈদ নামেও পরিচিত। বিজেপি পরিচালিত রাজ্য সরকার বকরি ঈদ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, 1. বকরি ঈদে গরু ও উট নিধন করা যাবে না। 2. প্রকাশ্য স্থানে পশু জবাই করা যাবে না। একমাত্র বৈধ স্লটার হাউসেই তা করা যেতে পারে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সরকারের এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই সংক্রান্ত নোটিশটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই নির্দেশ অগ্রাহ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকেও বলা হয়েছে আইন ভঙ্গকারীদের দিকে নজর রাখতে। বিজেপি শাসিত অনেক রাজ্যেই এমন নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বিগত কয়েক বছর যাবৎ রাস্তায় নামাজ পড়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খোলা স্থানে পশু নিধন না করতে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ শাবান বুখারী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকার বিশেষ নির্দেশিকায় দুটি পৃথক আইনের উল্লেখ করে বলেছে, এই আইন দুটিতে গরু ও উট নিধন পুরোপুরি নিষিদ্ধ। কোনো অবস্থাতেই তা করা যাবে না। পশু ক্লেশ নিবারণী আইন, পশু বহন নিয়ন্ত্রণ আইন, খাদ্য নিরাপত্তা আইনকে এই বিশেষ নির্দেশিকা বলবৎ করতে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে পশু বলির সুপ্রিম নির্দেশ মহারাষ্ট্রে। শুক্রবার 6 জুন 2025 ভারতের সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রের কোলহাপুর জেলার বিশালগড় ফোর্টে অবস্থিত একটি দরগায় ঈদ উল আজহা এবং উরস উপলক্ষে পশু বলির অনুমতি দেওয়া বোম্বে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা একটি আবেদনের জরুরি শুনানি প্রত্যাখ্যান করেছে। বিশালগড় ফোর্ট একটি সংরক্ষিত ঐতিহাসিক স্মারক হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ এই এলাকায় পশু ও পাখি জবাই নিষিদ্ধ করেছিল। তবে বোম্বে হাইকোর্ট গত 3রা জুন তারিখে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে পশু বলির অনুমতি দেয়, যা এখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এই আবেদনটি জরুরি শুনানির জন্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চের সামনে উপস্থাপিত হয়। আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন যে বিশালগড় ফোর্ট একটি সংরক্ষিত স্মারক এবং এখানে পশু বলি নিষিদ্ধ করা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন যে গত বছর এই ধরনের পশু বলি শুধুমাত্র বন্ধ জায়গায় অনুমোদিত হয়েছিল, কিন্তু এই বছর বোম্বে হাইকোর্টের আদেশে এই বিধি নিষেধ তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, ঈদ উল আজহা 7 জুন এবং উরস 8 থেকে 12 জুন পর্যন্ত পালিত হবে, তাই এই বিষয়ে জরুরি শুনানির প্রয়োজন। তবে বিচারপতি কারোল বলেন, এই বিষয়ে জরুরি শুনানির কি প্রয়োজন? এই আবেদন এমনিতেই অকার্যকর হয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন যে ত্রিপুরায় তিনি পশু বলি নিষিদ্ধ করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট পরে এই আদেশ সংশোধন করে বলেছিল যে পশু বলি বন্ধ জায়গায় করা যেতে পারে। বোম্বে হাইকোর্টের 3রা জুনের আদেশে বিচারপতি নীলা গোখলে এবং ফেরদৌস পুনিওয়ালার নেতৃত্বাধীন একটি বেঞ্চ হজরত পীর মালিক রেহান মিরা সাহেব দরগা ট্রাস্টের একটি আবেদনের শুনানি করে। এই আবেদনে ফোর্টের এলাকায় পশু বলি নিষিদ্ধ করার জন্য আর্টিওলজি এবং মিউজিয়ামসের ডেপুটি ডিরেক্টরের নির্দেশ চ্যালেঞ্জ করা হয়।
ট্রাস্ট জানায়, দরগায় পশু বলি একটি প্রাচীন ঐতিহ্য এবং এটি সর্বজনীন স্থানে নয়, বরং ফোর্ট থেকে প্রায় 1.4 কিলোমিটার দূরে একটি ব্যক্তিগত জমিতে বন্ধ জায়গায় সম্পন্ন হয়। হাইকোর্ট গত বছরের 14 জুনের একটি আদেশের উল্লেখ করে বলে যে পূর্ববর্তী বেঞ্চ এই ধরনের পশু বলির অনুমতি দিয়েছিল, তবে শর্ত ছিল যে এটি শুধুমাত্র বন্ধ এবং ব্যক্তিগত জায়গায় করা যাবে। এই বছরও একই শর্তে পশু বলির অনুমতি দেওয়া হয়েছে, যা শুধুমাত্র ট্রাস্ট নয়, দরগায় আগত ভক্তদের জন্য প্রযোজ্য। বিশালগড় ফোর্টে অবস্থিত হজরত পীর মালিক রেহান মীরা সাহেব দরগা একটি ঐতিহাসিক স্থান, যা 11শো শতাব্দীতে নির্মিত। এই দরগা হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে শ্রদ্ধার স্থান। ট্রাস্টের দাবি, এখানে পশু বলি একটি অবিচ্ছেদ্য রীতি এবং এই বলিদানের মাধ্যমে প্রাপ্ত খাবার দরগায় আগত তীর্থযাত্রী এবং আশেপাশের গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করা হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ মহারাষ্ট্র প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশেষ নিয়ম 1962 এবং 1998 সালের একটি হাইকোর্টের আদেশের উল্লেখ করে বলে যে সর্বজনীন স্থানে দেবতার নামে পশু বলি নিষিদ্ধ। এই বিষয়ে বোম্বে হাইকোর্টে দায়ের করা আবেদনে ট্রাস্ট অভিযোগ করে যে পশু বলি নিষিদ্ধ করার নির্দেশটি কিছু ডানপন্থী সংগঠন এবং হিন্দু মৌলবাদী গোষ্ঠীর চাপে জারি করা হয়েছে। তারা দাবি করে এই নিষেধাজ্ঞার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এটি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে খুশি করার জন্য করা হয়েছে। তবে হাইকোর্ট এই অভিযোগকে সাম্প্রদায়িক রং দেওয়ার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে এবং বলে যে এই ধরনের অভিযোগের ভিত্তিতে আবেদন খারিজ করা যেতে পারে। এদিকে কোলহাপুরে কিছু ডানপন্থী সংগঠন যেমন হিন্দু একতা আন্দোলন বিশালগড় ফোর্টে উরস উৎসব এবং পশু বলির উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে। তারা বোম্বে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, ফোর্টের আশেপাশে অবৈধ দখল এবং দরগার সম্প্রসারণ রাষ্ট্রের অনুমতি ছাড়াই করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এবং বোম্বে হাইকোর্টের আদেশ নিয়ে স্থানীয় এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে ধর্মীয় স্বাধীনতার জয় হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে সংরক্ষিত ঐতিহাসিক স্থানের নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচনা করছেন। এই বিষয়ে চূড়ান্ত শুনানির জন্য বোম্বে হাইকোর্টে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে 11 জুলাই 2024। ততক্ষণ পর্যন্ত পশু বলি বন্ধ এবং ব্যক্তিগত জায়গায় নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন করার শর্তে অনুমোদিত থাকবে। এই ঘটনা ভারতের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ঐতিহাসিক স্মারক সংরক্ষণের মধ্যে একটি জটিল ভারসাম্যের প্রশ্ন তুলেছে। সামনের দিনগুলোতে এই বিষয়ে আরও আলোচনা এবং আইনি পদক্ষেপ প্রত্যাশিত। মহুয়া মৈত্র এবং পিনাকি মিশ্রের মধ্যে বয়সের পার্থক্য কত? 5 বা 10 নয়, এত বছরের ব্যবধান। তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেত্রী এবং কৃষ্ণনগর থেকে 2 বারের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র আবারও শিরোনামে এসেছেন। মহুয়া মৈত্র জার্মানিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। খবরটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে মহুয়া মৈত্রকে নিয়ে আলোচনা শুরু হয়। একই সঙ্গে আলোচনা শুরু হয় তার জীবন সঙ্গীকে নিয়েও। মহুয়া মৈত্র বিজু জনতা দলের নেতা এবং প্রাক্তন লোকসভা সাংসদ পিনাকি মিশ্রকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। মহুয়া এবং পিনাকির মধ্যে বয়সের বড় পার্থক্য রয়েছে। আসুন জেনে নিই তাদের মধ্যে বয়সের ব্যবধান কত। মহুয়া এবং পিনাকির মধ্যে বয়সের ব্যবধান কত? মহুয়া মৈত্রের বয়স বর্তমানে 50 বছর। মহুয়া মৈত্র 1974 সালের 12 অক্টোবর দীপেন্দ্র লাল মৈত্রের ঘরে জন্মগ্রহণ করেন। মহুয়া একটি বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে এসেছেন এবং তার একটি বোনও আছে। অন্যদিকে পিনাকির বয়স বর্তমানে 65 বছর। পিনাকির জন্ম 1959 সালের 23 অক্টোবর। সেই অনুযায়ী তাদের দুজনের মধ্যে 15 বছরের বয়সের ব্যবধান রয়েছে। কে এই পিনাকি মিশ্র? পিনাকি মিশ্র পুরী আসনের প্রাক্তন সাংসদ। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে পড়াশোনা করেছেন। রাজনীতিতে আসার আগে তিনি ওকালতি করতেন। পিনাকি প্রথম বিয়ে করেছিলেন সঙ্গীতা মিশ্রকে। এই বিয়ে থেকে পিনাকির 1 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। বর্তমানে তিনি মহুয়া মৈত্রকে দ্বিতীয় বিয়ে করেছেন। মহুয়া মৈত্র সম্পর্কে, মহুয়া মৈত্র 1998 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মাউন্ট হলকে
কলেজ সাউথ হ্যাডলি থেকে অর্থনীতি এবং গণিত নিয়ে পড়াশোনা করেছেন। মৈত্র নিউ ইয়র্ক সিটি এবং লন্ডনে জেপি মর্গান চেজের জন্য একজন বিনিয়োগ ব্যাংকার হিসেবেও কাজ করেছেন। শুধু তাই নয়, মহুয়া মৈত্র বহুবার বিতর্কের কেন্দ্রে এসেছেন। কখনো তিনি তার বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হন, আবার কখনো অন্য কোনো কারণে শিরোনামে আসেন। তবে মহুয়ার বিতর্কে থাকা কোনো বড় বিষয় নয়। রথের আগে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে। কি থাকবে বাক্সে? রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। ছোট্ট বাক্সে থাকবে নবনির্মিত মন্দিরের ছবি। সঙ্গে রাজ্যের মানুষ পাবেন জগন্নাথ দেবের প্রসাদ, গজা ও প্যারা। আগামী 17 জুন থেকেই রাজ্য জুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দিরের দ্বারোদ্ঘাটন করে জানিয়েছিলেন, মন্দিরের প্রসাদ বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। সেই মতোই প্রস্তুতি চলছিল। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে নবান্নে বৈঠক করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই বৈঠকে কিভাবে প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, বৈঠকে ঠিক হয়েছে আগামী 27 জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করে ফেলতে হবে। এই সময়ের মধ্যে যদি কাজ শেষ না হয় তবে উল্টো রথের আগেই 4 জুলাইয়ের মধ্যে তা শেষ করতেই হবে। ফাইল চিত্র রাজ্যের সমস্ত এসডিও এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সেরে ফেলার নবান্ন থেকে জানানো হয়েছে। কলকাতা থেকে যথেষ্ট সংখ্যক জগন্নাথ মন্দিরের ছবি এবং বাক্স জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে। আগামী 12 জুন থেকে তা পৌঁছতে শুরু করবে রাজ্যের সব জেলায়। বাক্সের মধ্যে প্রসাদ হিসেবে থাকবে গজা ও প্যারা। এর জন্য এসডিও এবং বিডিওদের ব্লক বা পুরো এলাকার ভালো মিষ্টির দোকানের তালিকা তৈরি করে ফেলতে বলা হয়েছে। খাদ্য দপ্তরের প্রকল্প দুয়ারে রেশনের মাধ্যমে এই বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। যারা এই রেশন ব্যবস্থার মধ্যে নেই তাদের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে আলাদাভাবে বিতরণের পদ্ধতি আগে থেকেই বিডিওদের ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিধাননগর পুরসভা ও এনকেডিএ এলাকার বাসিন্দাদের জন্য কেন্দ্রীয়ভাবে পুরো ব্যবস্থা করবে তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্যারা ও গজা কি মাপের হবে তা ঠিক করে দেওয়া হয়েছে নবান্ন থেকে। দুধ, খোয়া, ক্ষীর, চিনি, এলাচের মতো সামগ্রী দিয়ে তৈরি করা হলুদ রঙের প্যারা 4.8 সেন্টিমিটার মোটা এবং ওজনে 20 গ্রাম হতে হবে। গজা থেকে 60 গ্রামের খয়েরি রঙের, লম্বায় 3.2 সেন্টিমিটার ও চওড়ায় 3.1 সেন্টিমিটার তৈরি হবে ময়দা, ঘি, খোয়া ক্ষীর, চিনির সেরাম ও জায়ফলের মতো জিনিসপত্র দিয়ে। খাজা ও গজার দাম ধরা হয়েছে 10 টাকা করে, মোট 20 টাকা। প্যাকেজিং ও বিতরণের জন্য আলাদা করে টাকা ধরা হয়েছে। মিষ্টি নেওয়ার জন্য প্রয়োজনীয় অগ্রিম কিভাবে দেওয়া হবে তা দেখে নেবেন বিডিও এসডিওরা। নির্দিষ্ট জিনিস ভরে বাক্স তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী NRLM বা NULM। প্রয়োজনীয় কার্টন বক্স, সেলোটেপও আগে থেকে জোগাড় করে রাখতে হবে।